ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মৌলবাদী বা চরমপন্থী? আমরা মৌলবাদী না চরমপন্থী না, মৌলবাদী যে অর্থে বোঝানো হয় সে অর্থে না, কিন্তু আমরা মূলে বিশ্বাস করি। আমরা আমাদের মূল যে ধর্মনে আমাদের জায়গা, ধর্মীয় বিশ্বাস, আমরা সেটাতে বিশ্বাস করি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমার বক্তব্যে এখন আসি। দেখেন, বাংলাদেশে যারা ইসলামিক দল, তারা কেউই মৌলবাদী বা চরমপন্থার রাজনীতি করে না। তারা মধ্যপন্থা অবলম্বন করে, এবং ইসলামেও কিন্তু মধ্যপন্থার কথা বলা আছে। আমার মনে হয় যে ইসলামিক দলগুলো যৌক্তিকভাবে নিজেদেরকে ব্যাখ্যা করতে পারে না। এর মূল কারণটা যদি বলি, আমাদের দেশে যারা নেতারা দেখবেন, ইসলামিক দলের নেতারা যখন মঞ্চে ওঠে মনে হয় যে বক্তব্যের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইসলাম কি? ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি শিখায়? সহনশীলতা শিখায়, ধৈর্যশীলতা শিখায়। কিন্তু যখন একজন আমাদের আলেম, যখন একজন ইসলামিক দলের নেতা এত দ্রুত, এত জোরে, এত চিল্লিয়ে বক্তব্য দেন, আচ্ছা আমাকে বলেন তো, মানুষ যখন চিল্লায় ঠান্ডা মস্তিষ্কে কথা না বলে উত্তপ্ত মস্তিষ্কে কথা বলে, তখন কি তার আসলে ব্রেন কাজ করে? ব্রেন কাজ করে না। তো জোরে বলে কেন? একটা জোশ নিয়ে আসার জন্য সবাইকে। আমি তো এটাই বলতেছি, বাংলাদেশে এই যে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব 1 নম্বরে কার? যারা ইসলাম ধর্মের রাজনীতি করে, যারা ইসলামকে প্রচার করতে চায়। কিন্তু সেই তারা দেখেন যে এত চিল্লিয়ে চিল্লিয়ে বক্তব্য দেয়, আমি নিজে আসলে খুব হতাশ হয়ে পড়ি যে যারা ইসলামিক দলের রাজনীতি করে তার কাছ থেকে আমি যা প্রত্যাশা করি আমি কিন্তু সেটা পাইতেছি না। হ্যাঁ, যারা মধ্যপন্থার রাজনীতি করে তাদের অনেক ভুল আছে, তাদের জ্ঞানের অনেক ঘাটতি আছে, কিন্তু আপনার তো নাই। তাহলে আপনি কেন সেটা প্রচার করতে পারতেছেন না? কেন পারতেছেন না? এখন এই কথাগুলো বললে তো আমাদের ইসলামিক দলগুলো আমাকে বলবে যে এ তো নাস্তিক, এ তো ইসলাম মানে না, এ আমাদের বিরুদ্ধে বলে। আমি বিরুদ্ধে বলছি না। দেখেন, যে সময় হাসিনা ক্ষমতায় ছিল, আমি অসংখ্য লেখা লিখেছি মাদ্রাসা ছাত্রদের নিয়ে। এমনকি গণ অভ্যুত্থানের পরে আমি অসংখ্য বক্তব্যে আমি প্রচার করেছি যে যাত্রাবাড়িতে যতগুলো মাদ্রাসা রয়েছে সেইখানকার শিক্ষার্থীরা রাজপথে না নামলে, যারা সাদা পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবি যদি রক্তে না ভিজে যেত, এই গণ অভ্যুত্থান হতো না। কিন্তু আজকে কতিপয় নেতা ইসলামিক দলের, আপনি খেয়াল করবেন, এমন উত্তপ্তভাবে কথা বলে, এমনভাবে আগুন জ্বালিয়ে দেয়, মাদ্রাসার শিক্ষার্থীরা বিভ্রান্ত হয় এবং অনেকে বিভ্রান্ত হয়। আপনি মনে করছেন সেখান থেকেও আমাদের এই গালাগালির উৎপত্তি? সেটা একটা জায়গা, সেটা একটা জায়গা। আমি মনে করি যে বক্তব্য দিতে হবে সহনশীল ভাষায়, পরিমার্জিত ভাষায়। বিশেষ করে ইসলামিক দলের নেতাদেরকে এইভাবে গরম হয়ে বক্তব্য দেওয়া যাবে না, কারণ এইখান থেকে কিন্তু মানুষ অনেক কিছু জানতে চায়, শিখতে চায়। দেখেন, আজহারি সাহেব তিনি বক্তব্য দেন না, গরম হন। আহমদুল্লাহ সাহেব বক্তব্য দেন না, গরম হন। তাহলে আপনাদেরকে গরম হইতে হয় কেন? কেন এত আগুন জ্বালাইতে হয়? কেন এত বাহাবা কি দরকার? শান্তি প্রচার করেন। ইসলামিক দলগুলো অনেক দায়িত্ব রয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আপনি শুধু ইসলাম শিক্ষা দিবেন, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিখাবেন না? মাদ্রাসা শিক্ষার্থীরা কেন ইঞ্জিনিয়ার হবে না, কেন ডাক্তার হবে না? কয়জন মাদ্রাসার শিক্ষার্থী এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে? আপনি কেন তাদেরকে সেইভাবে তৈরি করতেছেন না? কারণ এই দেশের কতিপয় ব্যক্তি রয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে উপর লেভেলে উঠতে দিবে না, এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যখন সচেতন হয়ে যাবে তাদেরকে তার প্রোগ্রাম, মিছিল, মিটিং এ আনা যাবে না। বিশ্ববিদ্যালয় শুরু হলো কেন? সেটা একটা প্রসঙ্গ। আমাকে তো সবই বলতে হবে। জি বলুন। আমিও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। দেখেন, ছাত্রলীগ যে সময় মিছিল মিটিং করাতো, সেই সময় স্লোগান দেওয়া হতো একটা একটা শিবির ধর, ধৈর্য ধরা জবাই কর। কিন্তু শিবিরের কোনো অস্তিত্ব আমরা দেখি নাই। তাহলে আপনি কারে ধরবেন? কেন স্লোগানটা দিয়েছেন? এই স্লোগানটা দিয়েছে ভয় সৃষ্টি করার জন্য। ঠিক একইভাবে এখন কিন্তু কোথাও কোথাও স্লোগান হয় যে একটা একটা লীগ ধর, ধৈর্য ধরা জবাই কর। এই স্লোগান কিন্তু হয়। আপনি লীগকে কেন জবাই করবেন? আপনি শিবিরকে কেন জবাই করবেন? কেউ অন্যায় করলে তার শাস্তি হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেখেন, আমি গতকাল একটি বক্তব্য দিয়েছিলাম, তহিদ আফ্রিদি অবশ্যই তেলবাজ, আওয়ামী লীগের সময় অন্যায় করেছে, কিন্তু কাউকে খুন তো করে নাই, কাউকে হত্যা তো করে নাই। আমি বলেছি যদি এই ছেলেটির এ যে অপরাধ করেছে সেই মামলা দিয়ে ওকে গ্রেপ্তার না করা হয়, তাহলে 2 মাস পরেও খালাস পেয়ে যাবে। কারণ কোনো বিচারক প্রমাণ করতে পারবে না যে সে হত্যার সাথে সম্পৃক্ত। বাপ বেটা মিলে একজনকে হত্যা করেছে, কোনো বিচারক প্রমাণ করতে পারবে না। সুতরাং ওকে যদি শাস্তি দিতে হয় দুর্নীতির মামলা অথবা অন্য কোনো মামলায় তাকে পানিশমেন্টের আওতায় আনতে হবে। এখন আমাকে একটু শেষ করতে দেন। এখন কয়েকটি মিডিয়া
তারা নিউজ করলো যে তৌহিদ আফ্রিদির পক্ষে অবস্থান নিল রাশেদ খান বা নুরুল হক নূর। কিন্তু আমার প্রশ্ন কি ছিল, এই যে মামলা বাণিজ্যের কথা এনসিপির নেতারা প্রায়ই বলে, আমাদের মশিউর সাহেব প্রায়ই বলে, জামাতের নেতারা বলে, কিন্তু আপনি একটি মামলায় ভুয়াভাবে এজাহারভুক্ত করলেন একজন ব্যক্তিকে, সেই মামলায় যদি তাকে গ্রেপ্তার করা হয় সেটা কি আসলে মামলা বাণিজ্য না? আপনি কেন তার নামে যৌক্তিক মামলা দিচ্ছেন না? এখন এই কথাগুলো আমরা বলতে পারতেছি না, এমন ভাবে সাইবার বুলিং করা হচ্ছে, এমন ভাবে আসলে এক ধরনের ডিজিটাল মব সৃষ্টি করা হচ্ছে, মনে হচ্ছে যে এই বাংলাদেশে আমরা আসলে ফ্যাসিবাদের দালাল। যখন আমরা রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিয়েছি, আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলছো তোমাদেরকে আমরা খুঁজেই পাই নাই। আজকে যারা বড় বড় লম্বা লেকচার দিচ্ছে বিদেশে বসে বসে, আমার কথা হলো যে ভাই তুমি দুর্নীতির বিরুদ্ধে এত সচেতন, তুমি দেশকে এত ভালোবাসো, গণ অভ্যুত্থান হয়েছে, এখন তো আওয়ামী লীগ নাই,